আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ চলছে, আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই জানাবো, মসজিদ আল আকসা মসজিদ ভাঙার পরিকল্পনা করছে দখলদার ইসরায়েলিরা। মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান আল আকসা মসজিদ ভেঙে সেখানে ইহুদিদের মন্দির স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকারীরা। হিব্রু ভাষায় বিভিন্ন প্ল্যাটফর্মে এ নিয়ে তারা আলোচনা চালাচ্ছে, তবে সতর্ক জারি করেছে ফিলিস্তিনের পররাষ্ট্র প্রবাসী ও মন্ত্রণালয়। এরপর জানাবো, ইয়েমেনে মার্কিন বিমান হামলায় নিহত বেড়ে ৭৪। ইয়েমেনের রাস ইসা তেল বন্দরে মার্কিন বিমান হামলায় কমপক্ষে ৭৪ জন নিহত হয়েছে। দেশটির বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে মিডল ইস্ট। এই হামলার প্রতিক্রিয়ায় ইয়েমেনের হুতি যোদ্ধারা দখলদার ইসরায়েলের ভূমিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। জানাবো, ইরানের স্বার্থকে সম্মান করে চুক্তি হলে সমর্থন করবে রাশিয়া, বললেন ল্যাভরভ। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বস্তুনিষ্ঠ এবং পারস্পরিকভাবে গ্রহণযোগ্য চুক্তি অর্জনের ইচ্ছাকে রাশিয়া স্বাগত জানায় বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। আজ তিনি বলেছেন, ইরানের স্বার্থকে সম্মান করে যুক্তরাষ্ট্র যদি কোনো চুক্তি করে সেটাকে রাশিয়া সমর্থন করবে, অন্যথায় প্রত্যাখ্যান। এদিকে আফগান নাগরিকদের ফেরত পাঠানোর মধ্যেই কাবুলে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। আফগান নাগরিকদের ফেরত পাঠানোর মধ্যেই আফগানিস্তানে তালেবান কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে কাবুলে গেলেন পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। গত ২ সপ্তাহের কম সময়ে পাকিস্তান থেকে ৮৫,০০০-এর বেশি আফগান নাগরিককে বহিষ্কার করেছে দেশটি। এবং সর্বশেষ জানাবো, দিল্লির তরুণ হত্যায় গ্রেপ্তার কে এই লেডি ডন। ভারতের উত্তর পূর্ব দিল্লির সিলামপুরে কুনাল কুমার নামে ১৭ বছর বয়সী এক তরুণকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। গত সন্ধ্যা ৭:৩০টার দিকে তার বাড়ির কাছে দুধ কিনতে গিয়ে নির্মমভাবে খুন হন কুনাল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ৫ যুবক মিলে ধারালো অস্ত্র দিয়ে কুনালকে বেশ কয়েকবার ছুরিকাঘাতে হত্যা করে। অন্যদিকে ১৭ বছর বয়সী এই তরুণকে হত্যার ঘটনায় আলোচনায় উঠে এসছে জিকরা নামের এক রহস্যময়ী, নিজেকে লেডি ডন বলে পরিচয় দেওয়া ওই নারী সোশ্যাল মিডিয়ায় যেমন জনপ্রিয়, তেমনি তার বিরুদ্ধে রয়েছে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ। বর্তমানে তিনি ১০ থেকে ১৫ জন যুবকের একটি দল পরিচালনা করেন। এই অভিযোগ রয়েছে। জিকরা ইনস্টাগ্রামে লেডি ডন বলে পরিচয় দেন নিজেকে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। আল আকসা মসজিদ ভাঙার পরিকল্পনা ইসরায়েলিদের। মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান আল আকসা মসজিদ ভেঙে সেখানে ইহুদি মন্দির স্থাপনের পরিকল্পনা করেছে দখলদার ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীরা। হিব্রু ভাষায় বিভিন্ন প্ল্যাটফর্মে এ নিয়ে তারা আলোচনা চালাচ্ছে বলে সতর্কতা জারি করেছে ফিলিস্তিনের পররাষ্ট্র ও প্রবাসী মন্ত্রণালয়। আজ আল জাজিরার খবরে বলা হয়েছে, ব্যাপারে সতর্কতা দিয়ে ফিলিস্তিনি মন্ত্রণালয় এক্স একটি পোস্ট করেছে। এতে তারা জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থা এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়ার আহ্বান জানিয়েছে। তারা বলেছে, আল আকসা মসজিদ ভাঙার পরিকল্পনাকে আমরা দখলকৃত জেরুজালেমে ইসলামিক ও খ্রিস্টানদের পবিত্র স্থান পদ্ধতিগত উস্কানি হিসেবে বিবেচনা করি। সাম্প্রতিক সম্প্রদায় এবং বিভিন্ন বিষয় সংক্রান্ত জাতিসংঘের সংস্থাগুলোকে এই উস্কানিতে সর্বোচ্চ গুরুত্ব নিয়ে দেখা এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অবস্থানের কথা জানাচ্ছি। ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারী প্রায় মুসলিমদের পবিত্র এই স্থানে গিয়ে তাণ্ডব চালায়। বিশেষ থাকা সত্ত্বেও তারা সেখানে ধর্মীয় প্রার্থনা করে। এতে তাদের সরাসরি সহায়তা করে দখলদার ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। সেখানে জোরপূর্বক তারা ঢুকে মুসলিমদের বিভিন্নভাবে হয়রানি করে। তারা সেখানে প্রার্থনার নামে সন্ত্রাসী কার্যক্রম চালায়। দখলদার ইসরায়েলি বাহিনী অবৈধ বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনে ব্যক্তিগত
ভূমিতে জোরপূর্বক বাস করে। তারা দখলদার ইসরায়েলি সরকার থেকে সব ধরনের সুরক্ষা পেয়ে থাকে। গত সপ্তাহে আল আকসা মসজিদে কয়েক ডজন ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারী জোর করে ঢুকে ধর্মীয় আচার পালন করেছে। জেরুজালেমে অবস্থিত রাখার চুক্তি অনুযায়ী ইসলাম ধর্মের তৃতীয় পবিত্র স্থান হিসেবে বিবেচিত ওই মসজিদ চত্বরে অমুসলিমদের কোনো ধরনের ধর্মীয় আচার পালনের অনুমতি নেই। 1967 সালে আল আকসা নিজেদের দখলে নেয় ইসরায়েলি বাহিনী। চুক্তি অনুযায়ী সেখানে মুসলমানরা নামাজ আদায় করতে পারবেন আর ইহুদিরা প্রবেশ করতে পারবেন, তবে প্রার্থনার অনুমতি নেই তাদের। এরপরও সেখানে অবস্থিত টেম্পল মাউন্টে প্রার্থনা করে থাকেন ইহুদিরা। ইয়েমেনে মার্কিন বিমান হামলায় নিহত বেড়ে ৭৪। ইয়েমেনের রাস ইসাদ তেল বন্দরে মার্কিন বিমান হামলায় কমপক্ষে ৭৪ জন নিহত হয়েছে। এই নিহতের সংখ্যা পর্যায়ক্রমে বাড়ছে। আজ সংস্থাটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র এক বরাত দিয়ে সব তথ্য জানিয়েছে। সেখানে বলা হয়েছে, ইয়েমেনের রাস ইসা বন্দরে ব্যাপক হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী এবং যুক্তরাষ্ট্রের সমন্বিত জোট। তারা সেখানে দখলদার ইসরায়েলি বাহিনী এবং যুক্তরাষ্ট্র তারা ইয়েমেনের হুতি বিদ্রোহীদের জ্বালানি নিরাপত্তা ধ্বংস করতে চায়। তারা সেখানে তাদের মতো করে সরকার পরিচালিত করতে চায়, কিন্তু হুতি বিদ্রোহীরা তাদের এই ধরনের কর্মকাণ্ড সফল হতে দেবে না। বিশেষ করে এডেন উপসাগরে দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে সব তেলের ট্যাঙ্কার রয়েছে, যেগুলোর মাধ্যমে তারা পারস্য উপসাগর বা সৌদি আরব থেকে যে তেলগুলো পরিবহন করে নিয়ে যায়, সেই তেলগুলো যেন ঠিকভাবে পরিবহন করতে পারে, যেন তারা হুতি বিদ্রোহীদের উপর সবসময় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করতে চায়। কিন্তু হুতি বিদ্রোহীরা কখনো যুক্তরাষ্ট্রের ভয়ভীতিতে থেমে থাকেনি। হুতি যোদ্ধারা সবসময় তারা নিজেরা সামরিকভাবে সক্ষমতা বাড়িয়ে চলেছে। পাশাপাশি তারা যুক্তরাষ্ট্র সহ তাদের পশ্চিমা মিত্রদের বিভিন্ন অয়েল ট্যাঙ্কারে হামলা অব্যাহত রেখেছে। এর ফলে প্রতিবছর যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা মিত্রদের ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে। তারা সেই ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে সেখানে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে প্রায় প্রতিনিয়ত ইয়েমেনে তারা হামলা চালিয়ে থাকে। সর্বশেষ গতকাল রাতের হামলায় ইয়েমেনের ৭৪ জন নিহত এবং অন্তত ১২৪ জন আহত হয়েছে। এ অবস্থায় আহত এবং নিহতের সংখ্যা আরও বাড়ছে। জানা গেছে, এই ঘটনার প্রতিক্রিয়ার পরই হুতি বিদ্রোহীরা আবারও দখলদার ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইরানের স্বার্থকে সম্মান করে চুক্তি হলে সমর্থন করবে রাশিয়া, বললেন ল্যাভরভ। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বস্তুনিষ্ঠ এবং পারস্পরিকভাবে গ্রহণযোগ্য চুক্তি অর্জনের ইচ্ছাকে রাশিয়া স্বাগত জানায় বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেছেন, তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে সম্ভাব্য পারমাণবিক চুক্তিতে সহায়তা করতে প্রস্তুত মস্কো। যদিও এই ধরনের চুক্তি ইরানের স্বার্থকে সম্মান করে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে আলোচনার পর জোর দিয়ে বলেছেন, আমরা যতদূর দেখতে পাচ্ছি বস্তুনিষ্ঠ ও পারস্পরিকভাবে গ্রহণযোগ্য চুক্তি অর্জনের জন্য ইচ্ছুক স্বাগত জানাই। তাদের মধ্যে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র যে চুক্তিগুলো নিয়ে আলোচনা করছে সেগুলো অন্তর্ভুক্ত। ল্যাভরভ আরও বলেছেন, রাশিয়া অবশ্যই এই প্রক্রিয়াটি সহজতর করতে প্রস্তুত এবং ইরানের বৈধ স্বার্থ বিবেচনায় নেওয়া চুক্তিগুলোকে সমর্থন করার জন্য তারা যথাসাধ্য চেষ্টা করবে। যদি কোনো ধরনের চুক্তি হয়ে থাকে যেখানে ইরানের কোনো স্বার্থ নেই, সেই চুক্তিকে মস্কো প্রত্যাখ্যান করে বলে জানিয়েছে তারা। কারণ মস্কোরও একটি নিজেদের নিরাপত্তা রক্ষার জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণের স্বাধীনতা রয়েছে। সুতরাং তাদের জায়গা থেকে তারা ইউরেনিয়াম অবশ্যই তারা সংরক্ষণ করতে পারবে। এ বিষয়ে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা বাড়াবাড়ি করছে বলে জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। আফগান নাগরিকদের ফেরত পাঠানোর মাধ্যমে কাবুলে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। আফগান নাগরিকদের ফেরত পাঠানোর মধ্যেই আজ পাকিস্তান তালেবান কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে কাবুলে গেলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। গত ২ সপ্তাহেরও কম সময়ে পাকিস্তান থেকে ৮৫,০০০-এর বেশি আফগান নাগরিককে বহিষ্কার করেছে তারা, যাদের বেশিরভাগই শিশু। ইসলামাবাদ জানিয়েছে, এপ্রিল মাস শেষ হওয়ার আগেই তারা আবাসিক অনুমতি বাতিল করেছে। এমন ৮ লাখের বেশি
বেশি আফগানকে ফেরত পাঠাবে। এর মধ্যেও কেউ কেউ পাকিস্তানে জন্মগ্রহণ করেছে বা কয়েক দশক ধরে বসবাস করছে। প্রতিদিনই আফগান পরিবারগুলো গ্রেপ্তার অভিযান কিংবা পরিবারের সদস্যদের থেকে বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা সীমান্ত দিকে ছুটে যাচ্ছে তারা। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ইসাকদারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আফগান তালেবান সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন, যার মধ্যে প্রধানমন্ত্রী হাসান আখুন্দ রয়েছে। এর আগে শুক্রবার সংবাদ মাধ্যম পাকিস্তানের উপ স্বরাষ্ট্রমন্ত্রী তালাল চৌধুরী অবৈধভাবে বসবাসরত আফগানদের সতর্ক করে বলেছেন, আপনি যদি কোনো কাগজপত্র ছাড়া আসেন তবে সেটি শুধু সন্দেহ বাড়ায়। আপনি মাদক পাচারের সঙ্গে যুক্ত কিনা, সন্ত্রাসবাদকে সমর্থন করছেন কিনা বা অন্য কোনো অপরাধ করছেন কিনা নির্ধারিত সময়সীমার কোনো প্রকার শিথিলতা বা সময় বাড়ানো হবে না। তালাল চৌধুরী এর আগেও আফগান নাগরিকদের সন্ত্রাসী অপরাধী বলে আখ্যায়িত করেছিলেন। তবে বিশ্লেষকদের মধ্যে এটি একটি রাজনৈতিক কৌশল, যার মাধ্যমে তালেবান সরকারের উপর ক্রমবর্ধমান নিরাপত্তা সংকট নিয়ে চাপ প্রয়োগ করা হচ্ছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা শুক্রবার জানায়, ফেরত যাওয়া ওই আফগানের অর্ধেকই বেশি শিশু, যাদের এমন এক দেশে প্রবেশ করতে হচ্ছে যেখানে মেয়েরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক থেকে বঞ্চিত এবং বহু খাতে নারীদের কাজ করার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।